कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा, कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा। तू शेर हिंद आगे बरमने से तू कभी न डर, तू शेर हिंद आगे बरमने से तू कभी न डर, उड़ा के दुश्मनों का सर जैसे वतन बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तू कौम के लुटाए जा। নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ শুরু করছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। এই গানটা আমি যে গানটা গেলাম সেটা আজাদিন ফৌজের গান, নেতাজি সুভাষচন্দ্র বসুর। আজ আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন নিয়ে কিছু কথা বলবো। আপনারা তো সবাই জানেন নেতাজির সম্বন্ধে, ওনার সম্বন্ধে আমার বলার বেশি কিছু নেই, কিন্তু যতটুকু পারবো আপনাদেরকে আমি ওনার আইএনের জার্নিটা, আজাদিন ফৌজের সৃষ্টি বা তার যে নেক্সট জার্নি নিয়ে আমি কথা বলবো। তো বন্ধুগণ, আজ আমি আর দেরি না করে শুরু করছি আমার প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, আপনারা জানেন সুভাষচন্দ্র বসু শুধু বাঙালির নয়, শুধু ভারতবর্ষের নয়, সমগ্র বিশ্বের এক অন্যতম নেতা। ওনাকে বিশ্বের সবাই অত্যন্ত রেসপেক্টফুল নজরে দেখেন এবং ওনার কার্যকলাপ, উনি যা ভারতবর্ষের আজাদির জন্য করে গেছেন তা অতুলনীয়। তো বন্ধুগণ, আপনারা তো জানাইনি 1920 ইংরাজিতে সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান সিভিল সার্ভিসে 4th পজিশনে উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু বচপন ছোটবেলা থেকেই সুভাষচন্দ্রের দেশের প্রতি এক এক ডিফারেন্ট চিন্তাধারা ওনার মাথায় ছিল। ওনার দেশকে স্বাধীন করার এক অত্যন্ত ইচ্ছা ছিল। তার জন্য উনি 1921 ইংরাজিতে ওই পজিশন থেকে উনি রেজিগনেশন দিয়ে দেন এবং ফ্রিডম স্ট্রাগলে ঝাঁপিয়ে পড়েন এবং উনি জয়েন করেন কংগ্রেসে। যখন উনি জয়েন করেন তখন উনার বয়স মাত্র 24 বছর। উনি যখন জয়েন করেছিলেন তখন মহাত্মা গান্ধীর মতো নেতা কংগ্রেসে ছিলেন, যাকে জাতির জনক উনি নাম দিয়েছিলেন, ফাদার অফ দ্য নেশন। মহাত্মা গান্ধীর মতন নেতা কংগ্রেসকে চালাচ্ছিলেন তখন। এছাড়াও আরও অনেক তাবর নেতারা ছিলেন, এর মধ্যে জওহরলাল নেহরুও ছিল। জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বসু দুজনেরই সোশ্যালিজমের উপর অত্যন্ত বিশ্বাস ছিল। ওনারা দুজনে সোশ্যালিজমের উপরে গুরুত্ব দিতে চেয়েছিলেন। যাই হোক, দুজনেই ইউথ কংগ্রেসের আইকন হিসাবে পরিচিত ছিলেন ওই সময়। এবং 1938 ইংরাজিতে যখন কংগ্রেসের এক অধিবেশন, কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে উনি প্রথমবার নির্বাচিত হন। তারপর দ্বিতীয়বার যখন উনি কংগ্রেসের সেশন হচ্ছিল ত্রিপুরাতে, দ্বিতীয়বার যখন আবার যখন ইলেকশন হয় তখন
উনি মহাত্মা গান্ধীর এক প্রিয় ক্যান্ডিডেটের এগেনস্টে উনি দাঁড়ান এবং উনারই জয় হয়। দ্বিতীয়বার কংগ্রেসের প্রেসিডেন্ট চয়ন করা হয় ওনাকে। কিন্তু সেই চয়নটা মহাত্মা গান্ধীর খুব ভালো লাগে নাই, কারণ দুজনের মধ্যে আইডিওলজিক্যাল ডিফারেন্সেস ছিল, এবং যার ফলস্বরূপ কী হলো, উনি কংগ্রেস ছাড়তে বাধ্য হলেন এবং 1938 ইংরাজিতে উনি এক নতুন পার্টি বানালেন যার নাম ছিল ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক নামের পার্টি উনি সৃষ্টি করেন। তারপর 1940 ইংরাজিতে কলকাতায় এক সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন এবং সত্যাগ্রহের জন্য উনি প্রস্তুত হচ্ছিলেন। সত্যাগ্রহটি ছিল হোল ওয়াল মনুমেন্ট রিমুভালের জন্য, কিন্তু তার আগেই ব্রিটিশরা সুভাষচন্দ্র বসুকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেয়। কিছুদিন জেলে থাকার পর উনি জেলেই উনি হাঙ্গার স্ট্রাইক শুরু করে দেন, যার ফলে কি হলো যে ব্রিটিশরা সুভাষচন্দ্রকে হোম অ্যারেস্টে রেখে দিলেন। হোম অ্যারেস্টে কিছুদিন থাকার পর হঠাৎ একদিন খবর আসে যে সুভাষচন্দ্র বসু পলাতক, ওনাকে পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি কী হলো, 17 জানুয়ারি 1941 উনি এক পাঠানের বেশে ব্রিটিশ পুলিশদেরকে চাকমা দিয়ে উনি পালিয়ে যান এবং 26 জানুয়ারি 1941 পেশাবরে পৌঁছে যান, যা আজকে পাকিস্তানে। এবং তারপর আফগানিস্তান হয়ে তিনি রাশিয়ায় পৌঁছে যান। রাশিয়ায় পৌঁছে উনি ভেবেছিলেন যে উনি রাশিয়া গভর্নমেন্টের হেল্প চাওয়ার জন্য উনি রাশিয়ায় পৌঁছে গেছিলেন। উনি ভেবেছিলেন যে রাশিয়ায় ওনাকে হেল্প করবে, কিন্তু যখনই উনি রাশিয়ায় পৌঁছলেন তখন ঘটনাটা কিছু এমন হলো যে রাশিয়ায় তখন ব্রিটিশদের সাপোর্টে অ্যালায়েন্সে জয়েন করে ফেলল। তার ফলস্বরূপ কী হলো যে রাশিয়া ব্রিটিশদের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ করা স্টার্ট করলো, এবং সেটার জন্য সুভাষচন্দ্র বসু অত্যন্ত নিরাশ হয়ে গেলেন। কিন্তু সুভাষ কখনো হাল ছাড়ার লোক ছিল না, সুভাষচন্দ্র বসু কখনো হাল ছাড়ার মতন বাঙালি ছিল না। তিনি এক বাঙালি, হাল ছাড়া ওনার কাম ছিল না। তাই উনি কিছুদিন পরে ওখান থেকে বেরিয়ে জার্মানিতে প্রবেশ করলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চরম সীমায় পৌঁছে গেছিল। হিটলারের নাম সর্বত্র, নাজির হয়ে হিটলারের যুদ্ধ করছিলেন এগেনস্ট অল অডস বলতে পারেন, বা ব্রিটিশ বা অ্যালায়েড পার্টির সঙ্গে হয়ে। তো জার্মানিতে যখন ছিলেন, ওনার নাম ছিল ওলান্ডো ম্যাজোটা। ওনার নামটাকে চেঞ্জ করে উনি ওলান্ডো ম্যাজোটা হিসেবে ওখানে থাকছিলেন।
এবং সেখানে জার্মানি এবং ইটালির দ্বারা ক্যাপচার করা ইন্ডিয়ান অরিজিন ওয়ার্ল্ড প্রিজনারদেরকে নিয়ে সুভাষ এক আর্মি প্রস্তুত করেন, যাকে ফ্রি ইন্ডিয়া লিজিয়ন নাম দেওয়া হয়। জার্মানির ড্রেসডনে এটার হেড অফিস স্থাপন করা হয়। লোকেরা সুভাষকে ওখানেই প্রথমবার নেতাজি বলে অভিহিত করেছিল। এর আগ পর্যন্ত ওনাকে নেতাজি নাম দেওয়া হয়নি, ওখানেই ওনাকে নেতাজি নাম দেওয়া হয়। এবং এখানেই ফ্রি ইন্ডিয়া সেন্টারে নেতাজি প্রথমবার জয় হিন্দের নারাও লাগান। আজ আমরা যা জয় হিন্দ জয় হিন্দ বলি, সেটাও সুভাষচন্দ্র বসুরই দান, এবং সেটা জার্মানির ড্রেসডনেই প্রথমবার দিয়েছিলেন। এবং তারপর জানুয়ারি 1942-তে বার্লিন রেডিও থেকে নেতাজি রেগুলার ব্রডকাস্টিং শুরু করেন। এটাকে আজাদিন রেডিও নাম দেওয়া হয়। এটাকে আজাদিন নাম দেওয়ার হয়। এবং মে 1942-তে নেতাজি সাক্ষাৎ করেন স্বয়ং হিটলারের সঙ্গে। এই মিটিংয়ের পর নেতাজির জার্মানির ইন্টেনশনের উপর খানিকটা ডাউট হতে শুরু হয়। ওনার লাগে যে জার্মানির হেল্প ওনার কোনো কামে আসবে না। তাই তিনি 1942 ফেব্রুয়ারি মাসে জার্মানি ছেড়ে জাপানে চলে আসেন, এবং ওখান থেকে উনি সোজাসুজি সিঙ্গাপুরে পৌঁছে যান। সিঙ্গাপুরে তিনি রাসবিহারী বসুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাসবিহারী বসু যিনি অনেক দিন ধরে আইএনএকে রিপ্রেজেন্ট করছিলেন, আইএনএর সুপ্রিম কমান্ডার ছিলেন উনি। সেটা অন্য কথা, আইএনএ কেমন করে হলো কি হলো এটা ডিফারেন্ট কথা। তবে শর্টকাটে বলি, আইএনএ ছিল প্রথম মোহন সিং বলে একজন একজন আর্মি, যিনি এই আইএনটা শুরু করেছিলেন। তারপর জাপানিজরা এটার ভার রাসবিহারী বসুকে দিয়ে দেন। মানে কোনো কারণবশত মোহন সিংকে জাপানিজরা অ্যারেস্ট করে নেয়, এবং সেটার দায়িত্ব, আইনের দায়িত্ব রাসবিহারী বসুকে দিয়ে দেয়। রাসবিহারী বসু অনেক দিন ধরেই 1935 থেকেই জাপানে গিয়ে সেটেল করে ফেলেছিলেন, এবং ওখানে উনি ভারতীয় স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন। ওখান থেকেই উনি ভারতীয় স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন। তো নেতাজির সঙ্গে ওনার সাক্ষাৎ হয়। সাক্ষাৎটা এতই ফ্রুটফুল হয় যে উনি আইনের দায়িত্বটা নেতাজি সুভাষচন্দ্রের উপর চাপিয়ে দেন। সুভাষচন্দ্রকে সুপ্রিম কমান্ডার হিসাবে জয়েন করান আইএনএতে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। 25 অগাস্ট 1942 নেতাজি আইএনএর সুপ্রিম কমান্ডার হয়ে যান। মালয়াতে সুভাষ প্রথমবার, আমরা যে ডায়লগটা শুনি সবসময় সবার মুখে থাকি, সেই বিখ্যাত ডায়লগ মালয়াতে প্রথমবার তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুম মুঝে খুন দো मैं तुम्हें आज़ादी दूंगा। সত্যি না, ডায়লগগুলো এরকম শুনি যখন, স্লোগানগুলো, শরীরের রক্ত গরম হয়ে যায়। তুম মুঝে খুন দো मैं तुम्हें आज़ादी दूंगा, এই নারাটি দিয়েছিলেন। নেতাজির পপুলারিটি এতই বেশি ছিল যে সাউথ ইস্ট এশিয়ার
সমস্ত ভারতীয় নাগরিক আইএনএতে জয়েন করে যায়। তারপর 12 অক্টোবর 1943-তে নেতাজি সিঙ্গাপুরে প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া প্রস্তুত করেন। প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া প্রস্তুত করেন। এই প্রভিশনাল গভর্নমেন্ট ব্রিটিশদের এগেনস্টে ওয়ার ডিক্লেয়ার করে দেয় এবং সেটা ইন্টারন্যাশনাল অ্যাপ্রুভেলও পেয়ে যায়। অনেক কান্ট্রি এটাকে অ্যাপ্রুভ করেছিল। তারপর 6 নভেম্বর 1943 জাপানিজরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জটা আইএনএকে দিয়ে দেয়। সেখানে ওরা আইএনএর রিক্রুটারদের ট্রেনিং দিত এবং ফান্ড রিক্রুটমেন্টের জন্য ওখানে ওনারা কাজ চালিয়ে যেতেন। তারপর জানুয়ারি 1944-এ আইএনএর হেডকোয়ার্টার আন্দামান দ্বীপপুঞ্জ থেকে রেঙ্গুনে শিফট করা হয় এবং এখান থেকে আইএনএর আর্মি ইন্ডিয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়। ওদের স্লোগান ছিল চলো দিল্লি। শাহনওয়াজের নেতৃত্বে আইএনএর এক ব্যাটালিয়ন জাপানি আর্মির সঙ্গে ইন্ডো বার্মা ফ্রন্টে পাঠিয়ে দেওয়া হয়। ওরা ইম্ফল ক্যাম্পেইনে পার্টিসিপেট করে। ওখানে জাপানিজ তারা আইএনএর সদস্যদের উপর বা আইনের সদস্যরা জাপানিজদের দ্বারা প্রতারিত হন এবং ওনাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করে জাপানিজরা। ওতে আইনের সদস্যরা অতিশয় হতাশ হয়। তা সত্ত্বেও 18 মার্চ 1944-এ আইএনএ বার্মা বর্ডার ক্রস করে ভারতের মাটিতে প্রবেশ করে। তারপর আইএনএ ওখান থেকে ইম্ফল এবং কোহিমা প্রবেশ করে। 14 এপ্রিল 1944 বিশিষ্ট দিন, আমাদের সবাই এই দিনটাকে আমার মাথায় রাখা উচিত। 1944-এর 14 এপ্রিলে আইএনএ মাইরাং এ, যা আজ মণিপুরের অবস্থিত, তাতে প্রথমবার আজাদিন ফৌজের পতাকা উত্তোলন করে। মানে ওই জায়গাটা ব্রিটিশদের কাছ থেকে ওনারা ছিনিয়ে নেন এবং 3 মাস ওনারা ওখানে রাজত্ব করেন। 3 মাস ধরে ওনাদের রাজত্ব চলে ওখানে। তারপর ধীরে ধীরে অ্যালাইড ফোর্সের আর্মিরা ওখানে আসতে শুরু করে এবং ধীরে ধীরে দু দলের মধ্যে তুমুল যুদ্ধ স্থাপন হয়। এদিকে আমাদের আইএনএর লিমিটেড সৈন্য বা সামগ্রী বা খাদ্য সামগ্রী বা আর্মস অ্যান্ড অ্যামিনেশন কম ছিল। ব্রিটিশদের অ্যালাইড ফোর্সের মতন এতটুকু ছিল না। ওনাদের কাছে খাদ্য অভাব হচ্ছিল ওদের, বা আর্মসেনের অভাব হচ্ছিল। এছাড়া ওখানের প্রতিকূল বাতাবরণ, অতিশয় বৃষ্টি বা অতিশয় বৃষ্টি বা মশা, অত্যাধিক মশার কামড়ে ওনাদের নানা এই আইএনএর আর্মিরা নানাভাবে জর্জরিত হচ্ছিল। অনেক লোক খাদ্যাভাবে বিভিন্ন ধরনের রোগে গ্রস্ত হচ্ছিল। মশার কামড়ে ম্যালেরিয়া হয়ে যাচ্ছিল ওদের।
তো নানা রকমের প্রতিকূল অবস্থাতেও ওরা ফাইট করে যাচ্ছিল। কিন্তু অনেক দিন ফাইট করার পরে যখন ওনারা অ্যালাইড পার্টির কাছ থেকে বা সাথে যারা ওরা যুদ্ধে জয়ী হতে পারেনি, তখন ধীরে ধীরে ওনারা পিছিয়ে উঠতে থাকে এবং ধীরে ধীরে ওনারা ওখান থেকে পলায়ন করে যায় এবং ব্রিটিশরা আবার ওই জায়গাটা ছিনিয়ে নেয় এবং এইভাবেই আইএনএর ভারতবর্ষ স্বাধীন করার স্বপ্নটা ধীরে ধীরে স্তিমিত হতে থাকে। তার কিছুদিন পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির সারেন্ডার করাটা সর্বাধিক আঘাত পেয়েছিল আইএনএর আর্মিরা এবং ওনাদের স্বাধীনতার যে স্বপ্নটা ছিল চিরতরে শেষ হয়ে যায়। এবং তার কিছুদিন পর এক দুঃসংবাদ সমগ্র বিশ্বের কাছে ছড়িয়ে পড়ে, যেটা হলো 18 আগস্ট 1945-এ তাইপাইয়ের কোনো এক জায়গায় এক প্লেন দুর্ঘটনায় নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু ঘটে। সেটা অবশ্য এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই, কিন্তু ইতিহাসকাররা বলেন বা অনেক অনেক সায়েন্টিস্টরা বলেন যে না, এটা সত্যি, ওনার ওখানে মৃত্যু হয়েছিল। তা যাই হোক, সেটা পরবর্তী সময়ে আমরা আলোচনা করবো এটা বিষয় কি। আজ আমি এখানে শেষ করছি। যাওয়ার আগে একটাই কথা বলতে চাই, জয় হিন্দ, জয় ভারত, জয় নেতাজি সুভাষচন্দ্র বসু।